বাংলা ভাষা, বাংলা সাহিত্য, আমরা সবাই। একটুখানি বাগড়া দিতে পারে। আমরা পুরোটাই লাইভ অধিবেশন যুব সমাজের কথা বর্তমান বাংলা সাহিত্যের বই যারা এই মুহূর্তে আলোচনায় রয়েছেন আমার সঙ্গে, দুজন ঠিক এই মুহূর্তে অবশ্য পর্দায় দেখতে পাচ্ছি। বিনোদ ঘোষাল, বিনোদদা একটু আগেও ছিলেন, বিনোদদা বোধহয় কিছুক্ষণের জন্য একটু বাইরে গেছেন, আমি আশা করছি এক্ষুনি ফিরে আসবেন। সবার সাথে একটু আলাপটা আগে করিয়ে দিই অন্তত। সাহিত্য একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক, যিনি ডানাওয়ালা মানুষের জন্য সাহিত্য একাডেমির যুব পুরস্কারে ভূষিত হয়েছেন, ভারতের সংস্কৃতি মন্ত্রকের ফেলোশিপ পেয়েছেন বিনোদদা, বিনোদ ঘোষাল। যদিও স্ক্রিনে নেই, তবে বিনোদদা একটু আগে ছিলেন দেবারতিয়া সাদাত। ছোট গল্প লিখতেন, যেতে চাইলে যেও, আমি একদিন নিখোঁজ হব, বিভিন্ন এরকম বিষয়ে মানে বিভিন্ন নামে তিনি তার কবিতার বই রয়েছে। চিত্রনাট্যকার, আশিনগর, অন্তর্মহল, মানবজমন তার লেখা উপন্যাস, এবং তিনি চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলাদেশি অত্যন্ত পরিচিত লেখক সাদাত হোসাইন। সাদাত, অনেক অনেক ধন্যবাদ, তোমাকে আমি স্বাগত জানাচ্ছি অক্সফোর্ড বুকসের তরফ থেকে, বিজয় বাংলা সাহিত্য উৎসবের তরফ থেকে। তিনি পেশায় সরকারি অফিসার, WBCS অফিসার, লেখিকা। কখনো থ্রিলার লিখেছেন যেমন সাত শিহরণ, কখনো আবার হারিয়ে যাওয়া খুনিরার মতো নন ফিকশন লিখেছেন। ছোট গল্পের সংকলন তার প্রকাশিত হয়েছে, যার নাম নির্বাচিত 42। দেবারতী মুখোপাধ্যায়, দেবারতী আমি তোমাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই আড্ডায়। তাহলে শুরু করা যাক। আমি এই আড্ডা সঞ্চালনা করব, আমি এগিয়ে নিয়ে যাব। যারা দর্শক, তাদের যদি কোনো প্রশ্ন থাকে তারা অবশ্যই লিখে জানাবেন, আমরা সেই মতো আলোচনার মাঝখানে নিশ্চয়ই প্রশ্ন জিজ্ঞেস করবো। প্রথম কথা, হ্যাশট্যাগ যুব সাহিত্য। আমরা শিশু সাহিত্য শুনতে অভ্যস্ত এই নামটার সঙ্গে, আমরা কিশোর সাহিত্য নামটার সঙ্গে অভ্যস্ত। তারপরে বোধহয় এরকম কোনো নামের সাহিত্য হয়তো হয় না। কিন্তু এখানেই আমার প্রশ্ন এটাই যে স্কুল কলেজ পেরিয়ে যাওয়ার পর থেকে মোটামুটি 40 বছর পর্যন্ত একটা জীবনে দেখা যায় যে হঠাৎ এমন একটা স্রোত আসে, যে স্রোতে তার সমাজ, তার ক্যারিয়ার, তার চাকরি বাকরি হতে পারে, প্রেম হতে পারে, তাকে এমন একটা জায়গায় দুম করে এনে দেয় স্কুল বা কলেজ পেরোনোর সঙ্গে সঙ্গে, যে কোনো ছেলে বা মেয়েটি বুঝতে পারে না তার আশপাশে কি ঘটছে। অনেকের ক্ষেত্রেই হয়, তারা বিবাহিত জীবন শুরু করে দিচ্ছে, তাদের ছেলে মেয়ে হয়ে গেল, তারা সংসারী হয়ে গেল, কেউ এগিয়ে গেল চাকরির ক্ষেত্রে, কেউ আবার ব্যবসার দিকে ঝুঁকে পড়লো, কেউ চূড়ান্ত ব্যর্থ, কেউ ফার্স্ট বয় থেকে একদম পিছিয়ে গেল, কেউ সাংঘাতিক এগিয়ে গেল। এই সময়টা অদ্ভুত টানাপোড়েন চলতে থাকে। এই যে টানাপোড়েনটা চলতে থাকে, এই টানাপোড়েনটা কিভাবে আমাদের বাংলা সাহিত্যে আসা উচিত? আমি বিনোদদা, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? বিনোদদা, আচ্ছা, বিনোদদা মনে হচ্ছে একটু সমস্যা হচ্ছে, অডিও কানেকশন আমি যা দেখতে পাচ্ছি। আমি সাদাত, আমি প্রথমে তাহলে তোমাকেই বরং জিজ্ঞেস করি। আমার এই আলোচনাটা করার উদ্দেশ্য ছিল যে দুই বাংলায় যুব সাহিত্য নিয়ে লেখালেখি কি আদৌ হচ্ছে? সাদাত, তুমি আমায় কি বলবে? যখন তোমার সঙ্গে প্রথম কথা বলেছিলাম, তুমি বলেছিলে হ্যাঁ, কম হলেও লেখা হচ্ছে। কিরকম লেখালেখি হচ্ছে যুব সাহিত্য? সাদাত। আচ্ছা, এই প্রশ্নটা তুমি আমাকে করেছিলে, আমি ভাবছিলাম যে তুমি আমাকে একটা এক্সাম্পল দিচ্ছিলে যে কিশোরদের নিয়ে আলাদা করে এক ধরনের জনরা সাহিত্য রচিত হচ্ছে, শিশুদের জন্য হচ্ছে, কিন্তু যুব সাহিত্য আসলে হচ্ছে কিনা। তো আমি এটা ভাবতে গিয়ে আমার কাছে যেটা মনে হয়েছে, ধরো কিশোরদের নিয়ে যে সাহিত্যটা আমরা বুঝি সাধারণত, সেই সাহিত্যে আমরা কি দেখি? এক ধরনের থ্রিল, ডিটেকটিভ, তাই তো? আমরা কিশোর সাহিত্য বলতে কিন্তু মানে মানে যদি বড় আকারে আমরা বলতে চাই, যে এটা আমরা দেখি যে রহস্য, অ্যাডভেঞ্চার, এই ধরনের। এখন কিশোরদের মনস্তত্ত্ব, তাদের বয়সন্ধিকাল, তাদের আচরণ, তাদের স্বপ্ন, ঠিক এগুলো নিয়ে আলাদা করে কি আমাদের সাহিত্যে, বিশেষায়িত কোনো সাহিত্য রচিত হয়েছে কিনা, আসলেই হয়েছে কিনা? এটা বলার কারণ এই, যেই প্রেক্ষিতে, যে কনটেক্সটে হচ্ছে যুব সাহিত্য নিয়ে কথা হচ্ছে, যে যুব সাহিত্যে এই বিষয়গুলো এসেছে কিনা, সেই জায়গা থেকে আলাদা করে আমার কাছে মনে হচ্ছে যে কোনো সাহিত্যে আলাদা করে, ঠিক মানে একদম বিশেষায়িত না হলে বড় দাগে আসলে আসে। এখন ধরো বাংলাদেশের কথা আমি বলি, বাংলাদেশে ধরো আমরা
যে লিটারেচার পড়ি, বিশেষ করে হুমায়ুন আহমেদের কথা আমি বলি, হুমায়ুন আহমেদের খুবই বিখ্যাত একটি চরিত্র আছে হিমু। হ্যাঁ, এখন ধরো তুমি যে বয়সটার কথা বলছো, সেই বয়সটা আসলে একজন তরুণ, একজন যুবক, ওই বয়সের একজন ছেলে বা মেয়ে কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়, এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো আমার কাছে যেটা মনে হয় যে তুমি যে প্রশ্নগুলো এনেছিলে যে প্রেম, বিয়ে, ক্যারিয়ার, স্বপ্ন, ঠিক এই ধরনের পরিস্থিতিগুলোর মুখোমুখি আসলে ওই বয়সের একজন তরুণ বা যুবক হন। আমি যতটুকু পর্যবেক্ষণ করেছি বা আমি যতটুকু বুঝেছি, আমার কাছে মনে হয়েছে এটা এসেছে। এখন ঠিক স্পেসিফিক ভাবে কিশোর সাহিত্যে যেমন কিশোরদের মনস্তত্ত্ব নিয়ে, তাদের স্বপ্ন নিয়ে, তাদের বয়সন্ধিকালীন ভাবনা নিয়ে হচ্ছে আলোচনা আসেনি, যুবকদের ক্ষেত্রে হয়তো বা তরুণদের ক্ষেত্রে হয়তো সেটি আসেনি, কিন্তু গল্পের প্রয়োজনীয়তা কিন্তু তাই আসে। আমরা যে গল্পগুলো পড়ি সেই গল্পগুলোতে কি দেখি, যে ফ্যামিলিয়াল ক্রাইসিস দেখি, ক্যারিয়ার ক্রাইসিস দেখি, প্রেমের ক্রাইসিস দেখি। হ্যাঁ, এখন এর বাইরে আসলে কি হয়, ধরো একজন পাশ করেছেন, তিনি চাকরি পাচ্ছেন, তিনি বিয়ে করতে পারছেন না, তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, মানে একটা কমন প্যাটার্ন কিন্তু আমাদের গল্পে আমরা দেখি এই ধরনের গল্পে। তার মানে এটা আসলে আসে ডিরেক্টলি, আসলেও এটা আসলে আসে, ইটস অ্যান ইম্পারেটিভ পার্ট, ঠিক আছে, অফ দ্যাট স্টোরিজ। আমার জায়গাটা হচ্ছে এটা যে এর বাইরে আসলে যুবকদের ভাবনা কি থাকতে পারে। ওই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে ধরো তুমি চাকরি পাচ্ছ না, চাকরি পাচ্ছ না মানে কি, তোমাদের দেশে বেকার সমস্যা একটা বড় প্রবলেম, সেখানে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তির ব্যাপারটাও চলে আসতে পারে। হুম, তুমি সামাজিক কোন একটা সংস্কারকে পরিবর্তন করতে চাচ্ছ, ওই বয়সটা যেহেতু আমাদের ঠিক সেই বড় এক ধরনের সাহসী হয়ে ওঠার বয়স। কিন্তু আমাদের যেটা হয় যে দুটো ইনস্টিটিউশন আছে খুব স্ট্রং, একটা হচ্ছে রিলিজন আর একটা হচ্ছে স্টেট। আমাদের দেশে আসলে এই জায়গাটা এসে এই রিলিজন এবং স্টেটের বিরুদ্ধে গিয়ে আসলে কথা বলতে পারার যে সোচ্চার কণ্ঠস্বর করা আসলে একটু কঠিন। আমি জানি না এই প্র্যাকটিসটা, যেমন আমি একটা ইন্টারেস্টিং ইয়া দেই, প্রায় ছবিটা ফেসবুকে দেখা যায় যে রবীন্দ্রনাথ ঠাকুর এবং জওহরলাল নেহরু সম্ভবত ওনারা বসে আছেন পাশাপাশি, এবং রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বসে আছেন, উনি একজন মানে একজন প্রধানমন্ত্রীর সামনে, আমি ওই ছবিটা দেখে না আমি মুগ্ধ হয়ে গেছি। কিন্তু ধরো এই সময়ের বাস্তবতায় কি এই ধরনের একজন সাহিত্যিক একজন রাষ্ট্রপ্রধানের সামনে গিয়ে হয়ে বসে আছেন, ওই সংস্কৃতির জায়গাটা, ওই সম্মানের জায়গাটা কি আমাদের আছে কিনা? তো আমার কাছে এসে মনে হয়েছে যে যুবকদিনের সাহিত্যে যে পরিবর্তনের কথা আসতে পারে, যে স্বপ্ন সম্ভাবনার কথা আসতে পারে, যেটি হয়তো একটা সমাজকে তার ভেতরকার যে সংকটগুলোকে আসলে উপড়ে ফেলার একটা প্রবল লড়াইকে সামিল করবে, উপস্থাপন করবে, সেই জায়গার জন্য যে অনুশীলনটা দরকার, সেটি কোনো না কোনোভাবে আমরা আসলে হারিয়ে ফেলেছি, সেই জায়গা থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। তো এইটার জন্য আসলে হয়তো নতুন করে আমাদের এখন লিপস্টিক তাদের আরো পাঠাতে হবে, একদম স্পেসিফিক্যালি ওই জায়গাটা হয়ে রাখতে হবে। এখন পর্যন্ত আমার কাছে মনে হয়েছে সেটি আসলে স্পেসিফিক না হলেও যুবকদের একটি গল্প আসলে তোমার তরুণদের গল্প করতে গেলে এগুলো কোনো না কোনোভাবে আসলে আসে, হয়তো সুনির্দিষ্টভাবে আসে, কিন্তু আসে। আচ্ছা আচ্ছা, বিনোদ দা, আমি তোমাকে জিজ্ঞেস করবো, আমি একটা কমেন্টও পেয়েছি সুচেতনা মুখোপাধ্যায় লিখছেন যে যুব সমাজের গল্প ইদানিং ফেসবুকে বিভিন্ন লেখক লেখিকার লেখায় পায়, সেগুলো খুব একটা সিরিয়াস সাহিত্য, যে সাহিত্য হয়তো থেকে যাবে সময়ের প্রবীণ হিসেবে, শিশু কিশোর সাহিত্য সময়ের প্রবীণ আমরা অনেকটাই বুঝতে পারি সারা যে একটা সময় কিন্তু যুব সমাজের কথা যে সময় হিসেবে ফেসবুকের লেখায় অনেক ক্ষেত্রে হয়তো সেই সিরিয়াসনেস ব্যাপারটা থাকে না, যা হয়তো সাহিত্যে লেখা থাকলে একটা নথিবদ্ধ অবস্থায় থাকছে, একটা পরবর্তীকালে কেউ রিসার্চ করতে গেল বা পড়লো। এই জায়গায় বিনোদ, তোমার কি মনে হয়? কথা হচ্ছে কোন সাহিত্য থেকে যাবে দলিল হিসাবে, এটা না সময় ঠিক করে। আর সাহিত্য আসলে সাহিত্যই, সেটা যুব সাহিত্য না বৃদ্ধ সাহিত্য না শিশু কিশোর সাহিত্য না প্রৌঢ় সাহিত্য, আমার মনে হয়, যদিও আমরা আজকে আলোচনাটা করছি তার একটা নির্দিষ্ট কারণও আছে, রয় তুমি আর আমি এটা নিয়ে আলোচনাও করেছিলাম, যে যুব সাহিত্য পার্টিকুলারলি সেটা কি খানিকটা অবহেলিত হয়ে যাচ্ছে কিনা, কিন্তু কোনটা দলিল হিসাবে থেকে যাবে এটা একটা প্রশ্নের জায়গায়, এবং সেটার সঙ্গে শিশু কিশোর বা প্রাপ্তবয়স্ক সাহিত্য বা যুব সাহিত্যের কোনো সম্পর্ক নেই। কারণ একটি ভালো সাহিত্য এবং সময় থেকে এগিয়ে যা কথা বলে যে সাহিত্য, সেই সাহিত্য থেকে যায়, এটা স্বাভাবিক। আবার যেটা সময়কে অসম্ভব ভালোভাবে তুলে ধরতে পারে
সেটাও পরবর্তীকালে সেই সময়টার একটা দলিল হিসাবে থেকে যায়। কিন্তু সাহিত্য থাকবে না, বা শিশু কিশোর সাহিত্য থেকে যেতে পারে, বা এমনি কি বলবো যে প্রৌঢ় সাহিত্য বা যাই হোক না কেন, সেই সাহিত্য থাকবে কি থাকবে না সেটা কিন্তু খুব একটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটাই, বা যেটা আমাদের মূল আজকে আলোচনার বিষয়, যেটা নিয়ে আমরা চারজন একত্র হয়েছি, যে যুব সাহিত্য কি কিছুটা অবহেলিত? সৌভাগ্যক্রমে বা যাই হোক না কেন, আহ, আমরা মানে আমি, সাদাত, দেবারতী, ওরা যদিও দুজনে আমার থেকে বয়সে অনেকটাই কম, যদিও দেখতে ওদের থেকে আমি একটু বেশি ভালো এবং একটু বেশি কচি লাগছি আমি। হ্যাঁ, যেখানে সাদাত বলে যে আমাকে নাকি এখন বুড়োদের মতো দেখতে হয়ে গেছে, ওটা আমি ঈর্ষা থেকে বলে, আমি জানি, বুঝি ওর কষ্টটা, কারণ ওকে তো আর কেউ পাত্তা দিচ্ছে না, এখন আমাকেই দেখছে। যাই হোক, কিন্তু যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে আমরা তিনজনই কিন্তু এই সময়কার সাহিত্য, এবং আমাদের কেউই আমরা 45 ছুঁইনি, বা আর 1 মাস বাকি আমার 45 ছুঁতে, সেই জন্য আমি এখনো উদযাপন দিয়ে বলে দিতে পারছি যে এখনো আমরা কেউ 45, মানে আমরা ধরে নিতে পারি যে কি আমরা, দরকার ছিল বয়সটা বলে দেওয়ার? তোমাকে এখনো তো 25ই লাগে, কি দরকার ছিল? তো আমরা এই সময়কার সাহিত্যিক, এবারে আমরা যেহেতু এই সময়কার সাহিত্যিক এবং কাছাকাছি আমরা একই বয়সী, কাছাকাছি, কম বেশি অল্প স্বল্প, তাহলে আমাদের তো এই সময়কালের কথা বলা উচিত ছিল। অদ্ভুত ভাবে আমি সাদাতের লেখা আমি পড়েছি, সাদাত অনেকটা এই সময়ের যে ছেলে মেয়ে তাদের কথাটা অনেকটা বলে। দেবারতী যে ধরনের কাজ করে, যারা দেবারতীর কাজের সঙ্গে পরিচিত, দেবারতীর কোনো নির্দিষ্ট রকম কোনো ব্যাপার নেই। ও একদিকে প্রিয়ম রুদ্র সিরিজ লিখছে যেখানে দুজন তরুণ তরুণীর কথা, আবার ও নারাজ বা অন্যান্য যে সমস্ত লেখাগুলো লিখছে সেখানে কিন্তু সেটা কিন্তু গবেষণা ধর্মী লেখা। আবার আমার নিজের ক্ষেত্রে যেটা হচ্ছে, 2017 সালে আমি একটি উপন্যাস লিখেছিলাম যেটা পারো নদীর পাড়ে, সেটা সম্পূর্ণ তরুণদের জন্য লেখা হয়েছিল। কিন্তু অদ্ভুত ভাবে যেটা ঘটলো, আজকেই আমি ভাবছিলাম যে আমি কি বলবো, আমি দেখলাম 2013, 14, 15, 16, 17 আমি পরপর 5টা উপন্যাস লিখেছিলাম যেগুলো আহ, এই প্রজন্মের ছেলে মেয়েদের নিয়ে লেখা। 17 সালের পর থেকে আচমকা আমার লেখার গতিপথটা বদলে গেল। অর্থাৎ আমি তারপর থেকে যতগুলো লেখা গত 3 বছরে লিখেছি, তার মধ্যে কোট আনকোট যুব সাহিত্য বা যুবক, বা বলতে পারা যায় যে তরুণ প্রজন্মের কথা কিন্তু আমার কাছে আসছে না। এটা কেন আসছে না যদি প্রশ্ন করা যায়, উত্তর আমি হয়তো দিতে পারবো না, কিন্তু এটাও ঠিক, আমি ভেতর থেকে সামহাউ আমি তরুণ সমাজের কথা বলবার জন্য অতটা আগ্রহী হচ্ছি না। কেন হচ্ছি না? অথচ আমার তো এমন নয় যে তরুণ প্রজন্মের পাঠক আমার কাছে কিছু কম এসেছে। আমার যেটা মনে হয় যে হয়তো কিছু একটা এমন ঘটছে আমার মনের ভেতরে, যে আমি এই যে তরুণ সমাজ বলতে আমি এইটা বোঝাতে চাইছি যে 14-15 বছর থেকে 22-23 বছর, আমি এই পর্যন্ত একটা একটা বয়স সীমা ধরে নিচ্ছি। এই যে বয়সটা, এই বয়সটার থেকে না আমি একটু বিচ্যুত হয়ে গেছি। অর্থাৎ এই বয়সটার যে ভাবনা, এই বয়সটার যে চলন, আমি সামহাউ আমি একটু ব্যাকডেটেড হয়ে পড়েছি। এদের ভাবনাটা আমি আগে যতটা বুঝতে পারতাম, সেটা সেটা আমি এখন না অতটা ফিল করতে পারছি না। এখন যেটা হচ্ছে জেনারেশন গ্যাপের মধ্যে আমাদের পড়ে গেছো? না, আমার সাথে যেটা মনে হয় যে আমাদের জীবনটা অনেকটাই নিয়ন্ত্রিত হচ্ছে তো প্রযুক্তির দ্বারা। অর্থাৎ প্রযুক্তি আমাদের প্রত্যেক 1 বছরে 10 বছর করে বয়স বাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, মানে বা জেনারেশনটা গ্যাপ, যেটা আগে আমাদের একটা জেনারেশন গ্যাপ তৈরি হতো 10 বছরে, সেটা 2 বছরের মধ্যে জেনারেশন গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে ইউ আর প্রযুক্তির রাইট, কারণে। এখন অ্যাবসলিউটলি রাইট। আমার হুম। ভাগ্নে বা আমার পরবর্তী প্রজন্ম এমন এমন বিষয়
তাদের ভাবনা, এমন এমন প্রযুক্তি তারা ব্যবহার করছে এবং তাদের ভাষাগুলো, তাদের ভাবনাগুলো এত প্রযুক্তি নির্ভর এবং তার দ্বারা নিয়ন্ত্রিত, আমি সেই জায়গাটাতে পৌঁছতে পারছি না। ফলে আমার একটা গ্যাপ তৈরি হয়ে যাওয়ার ফলে হচ্ছে একদম তাই, আমি তাদের ভাষাটা ধরতে পারছি না। ফলে আমার মনে হচ্ছে যে আমি যদি এদের কথা লিখতে যাই, আমি আমার প্রজন্মের তরুণদের কথা লিখে ফেলবো। অর্থাৎ আমি এই প্রজন্মের তরুণদের জায়গাটা ধরতে পারছি না বলে আমি ব্যক্তিগতভাবে গত কয়েক বছরে, 3-4 বছরে আমি খুব একটা সাহস পাচ্ছি না বা খুব একটা ভেতর থেকে আর্জ পাচ্ছি না যে আমি তরুণদের কথা বলবো। তার মানে বিনোদা, এটা আমি আন্দাজ করার চেষ্টা করছি, তুমি যেটা হয়তো বলছো যে তরুণদের জন্য লিখতে গেলে তাদের মানসিকতা ভালো করে বুঝতে হবে, বয়সটা ফ্যাক্টর নয়, অবশ্যই তাদের মানসিকতা বোঝা এবং তাদের মধ্যে যে ঝড়টা বিভিন্ন সময় উঠে আসছে, যার কোনো কোনো ক্ষেত্রে প্রকাশ তুমি ফেসবুকে অনেকটা অ্যাক্টিভ বলি বলছি, ফেসবুকে বহু পোস্টে কিন্তু দেখা যায়। এখানে একজন আমাকে কমেন্ট করেছেন যে যৌবন এমনই এক সময় যখন মন ইচ্ছে, প্রেম, স্বপ্ন নিয়ে মজে কৈশোর থাকতে চায়, অথচ কাঁধে চেপে বসার দায়িত্বের ভার ক্রমাগত বলে তুমি বড় হয়ে গেছো। এবং তারপরে আরেকজন আমার প্রশ্ন করেছে, এস মন্ডল, যুব সাহিত্য কি সিরিয়াস সাহিত্য হতে পারে না? দেবারতী, আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি মূলত ফেসবুক থেকে লেখালেখি শুরু করেছিলে, মানুষ আপন করেছিল, তারপর তোমার প্রকাশ ঘটেছে তারও বাইরে। এবার যখন তোমার লেখা প্রকাশিত হচ্ছে, যুব সমাজ যারা মূলত এখনো সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক, আমি শুধু ফেসবুক শব্দটা ব্যবহার করব না, সেখানে তোমার মনে হয় কি যুব সাহিত্য সিরিয়াস হতে পারে এবং হলে কিভাবে হওয়া উচিত? সবাইকে অভিনন্দন, এতদিন পরে একটা সুন্দর আড্ডা অক্সফোর্ড উত্তর এবং এপিজে আমাদের জন্য অর্গানাইজ করেছেন। আমি যখন প্রথম বিষয়টা শুনি আমার খুব চিত্তাকর্ষক মনে হয়েছিল, তার কারণ সাহিত্যের কি কোনো শ্রেণী বিভাগ হয়? একদমই বিনোদদা যেটা বললেন, শিশু কিশোর সাহিত্যটা কেন আমরা আলাদা করে বাইফার্কেট করি, তার কারণ শিশু কিশোর সাহিত্যের যেটা টার্গেট অডিয়েন্স, সেটা কিন্তু তাদের হয়ে মানে ঠিক করে দেয় গার্জেনরা, অভিভাবকরা। সেই জন্য একটা আলাদা করে বাইফার্কেশন করা রয়েছে শিশু কিশোর সাহিত্য। এছাড়া যে একটা বড় মানে পুরো যে সেকশনটা, সেটা পুরো সেগমেন্টের একটাই নাম, যে প্রাপ্তবয়স্কদের জন্য বা প্রাপ্ত মনস্কেদের জন্য। এবার যুব সাহিত্য বলে সেরকম যুব সাহিত্য মানেই যে সেটা এখনকার যুব সমাজ হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। যৌবন একটা মানসিকতা, যৌবন কোনো বয়স বলে আমার মনে হয় না। অনেক মানুষ প্রচন্ড মনে প্রাণে যুবক থাকেন, অনেক মানুষ একদম 20তেই ভীষণ বয়স্ক হয়ে যান, সারাদিন ধর্ম পাঠ করেন কি ধর্মীয় বই পড়েন। সুতরাং মানে ধর্মীয় বই পড়া মানেই বয়সের কথা বলছি না, কিন্তু আমি বলতে চাইছি যে কন্টেম্পোরারি বা যেগুলো এখনকার যেটা সমস্যা, সেগুলো থেকে তারা একটা নিষ্প্রিয় বা একটা রিল্যাক্টেন্ট থাকেন। তো যুব সাহিত্যের ক্ষেত্রে আমার যেটা মনে হয় 5 থেকে 6টা প্যারামিটার ডিপেন্ড করে। 1 নম্বর হচ্ছে 18 বছর বয়স কি দুঃসহ, সেটা সুকান্ত ভট্টাচার্য বলেই গিয়েছেন। মানে 18 বছর বয়সটা এমন যখন বাড়ির লোকেরা হয়ে যায় ভীষণ খারাপ, বাবা মা যা বলছে খুব খারাপ, বাবা মা আমার সবচেয়ে বড় শত্রু। মানে 14-15 বছর থেকে আমি 22-23 বছর বয়স বলছি, সময়টা শরীরে মনে বয়স সন্ধি আসছে, যেটা অ্যাডোলেসেন্স পিরিয়ড। বাড়ির মানে নিজের লোকেরা একটা অচেনা থাকে, বন্ধু বান্ধব অনেক কিছু নিষিদ্ধ জগতের একটা হাতছানি, সেখানে ভালো খারাপ কোনটা আপেক্ষিক, কোনটা ঠিক, কোনটা ভুল, আমরা সেটা যাচ্ছি না। 25 বছরের পরে মানুষের একটা ম্যাচুরিটি আসে, একটা স্টেবল। এই যে যুব সাহিত্য মানে যদি গণ্য করা হয় যে এই 15-16 থেকে 22-23 বছর, তার মধ্যে কি কি সমস্যা হতে পারে? 1 নম্বর তার কেরিয়ার সংক্রান্ত ফ্রাস্ট্রেশন, তার হয়তো তার সহপাঠী ভীষণ এগিয়ে যাচ্ছে, সে পিছিয়ে যাচ্ছে, কি হয়তো সে ছোটবেলায় খুব ভালো ছিল, যত বড় হচ্ছে আস্তে আস্তে সে নিজেকে ইঁদুর দৌড়ে রান করাতে পারছে না। 2 নম্বর হতে পারে নানা সম্পর্কে জটিলতা। এটা খুব সুন্দর, আমার আগে বিনোদদা অলরেডি বলেছেন যে আগে কি হতো, আমরা এক একটা প্রজন্ম, আমার বাবা আমার আগের প্রজন্ম ছিলেন, কিন্তু এখন হচ্ছে যে আমার মানে আমার থেকে ছোট যে তার থেকে আমার মনে হচ্ছে আমি 2 প্রজন্মের আগে, কারণ এত তাড়াতাড়ি টেকনোলজির আপগ্রেডেশনের জন্য মানসিকতার সমস্যা। এখনকার যারা ইয়াং অ্যাডাল্ট, তারা বই পড়েই খুব মানে কম, মানে তাদের যেমন আমরা ফেসবুকটাকে কিন্তু অলরেডি একটা বুড়োদের, একটা বয়স্কদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলে গণ্য করা শুরু হয়েছে। এখন কিন্তু ইয়াং অ্যাডাল্ট তারা কিন্তু সেভাবে কেউ ফেসবুকে অ্যাক্টিভ না, সবাই কিন্তু ইনস্টাগ্রামে অ্যাক্টিভ। সুতরাং যুব সাহিত্য আমাদের যদি অনেকে ইউটিউবে যাচ্ছে, এবার আগেকার দিনে কি ছিল, বইয়ের থেকে বই ছিল একমাত্র বিনোদন, অন্য বিনোদন থাকলেও সেটা সহজে অ্যাক্সেসিবল ছিল না। একটা সিনেমা দেখতে গেলে হলে যেতে হতো, একটা গান শুনতে গেলে ওয়েট করতে হতো রেডিওয়ে কখন দেবে। এখন সব কিন্তু হাতের সামনে সহজলভ্য, এবং বইয়ের থেকে সেখানে অনেক ফাস্ট মিডিয়াম রয়েছে। তাহলে তারা কেন সিনেমা, ওয়েব সিরিজ বা
যে কোনো রকম গান, ড্যান্স শো, এগুলো সব ছেড়ে তারা কেন বই পড়বে যদি না তাদের কথা বলা হয়? আমার মনে হয় প্যারামিটারে আমাদের যদি লেখা কনসেন্ট্রেট করা হয়, অবশ্যই তারা বই পড়বে। যেমন ১ নম্বর কেরিয়ার যেটা বললাম, আমি যখন গত বছর বিনোদ দা যখন বললেন যে উনি গত ৪-৫ বছরে সেভাবে লেখেননি। আমি গত বছর ইচ্ছা করেই একটু শিবির শিখেছিলাম দাশগুপ্ত ট্রাভেলস, যেটা পুরোপুরি মানে ইঞ্জিনিয়ারিং যারা পড়ছে তাদের নিয়ে, এবং আইটি সেক্টরের যে কাজকর্ম, আইটি সেক্টরে যারা ঢুকছে ২১-২২ বছরে, যারা হয়তো আগে খুব ভালো পড়াশোনায় ছিল, জাস্ট জয়েন্টে ভালো র্যাঙ্ক করে ইঞ্জিনিয়ারিং পেয়ে তারা ঢুকে গেছে, এখন হয়তো তাদের আইটি ভালো লাগছে কি লাগছে না, এই বিভিন্ন টানাপোড়েন, কেউ তাদের চাকরি ছেড়ে ঝাঁপ দিচ্ছে এন্টারপ্রেনিয়ারশিপে, কেউ কোনো নতুন ব্যবসা খুলছে, কেউ তার অফিসেই নানা রকম বিভিন্ন অফিসিয়াল কাজকর্মের মধ্যে হতাশা, টানাপোড়েন। তো আমার মনে হয় যে যুগে যুগে কিন্তু সমস্ত সাহিত্যিকই লিখেছেন। শঙ্কর লিখেছেন চৌরঙ্গী, সেটা সেই সময় যতই সমালোচিত হোক না কেন, সেই সময় যেভাবে হোটেল ইন্ডাস্ট্রিকে তুলে ধরেছিল সেটা এখনো কিন্তু ক্লাসিক। তারও আমরা যদি আগে দেখি, বঙ্কিমচন্দ্র লিখে গেছেন আনন্দমঠ। শুধু আনন্দমঠ কেন, এখানে আশাপূর্ণা দেবীও যে প্রথম প্রতিশ্রুতি লিখেছেন, তাও তো এক যুবতীরই কথা, তাই না? সত্যবতী বা বকুল কথা, এগুলো সবই তো একটা যৌবনের কথা। সেটা যদি প্রেমের কবিতা, শেষের কবিতা আমরা দেখি রবীন্দ্রনাথের, সেখানেও লাবণ্য বা বিমল, এরা কি অমিত, এরা কিন্তু সবাই যুবক। সুতরাং আমার মনে হয় যে যুব সাহিত্য লেখা হচ্ছে না সেটা ঠিক নয়, কিন্তু এটা ঠিক যে এখনকার ইয়াং অ্যাডাল্টের যে পালস, সেই পালসটা আমরা বুঝতে ব্যর্থ হচ্ছি। আমি এখানে সত্যি করে বলবো যে এখন যে ভীষণ ভাবে একটা রমরমা, মানে ওয়েব সিরিজ মাত্রই সেখানে একটা ভীষণ সেক্স, ভায়োলেন্স, অবাধ যৌনতা, অবাধ হিংস্রতা, মানে ইয়াং অ্যাডাল্টরা কি প্রচন্ড হিংস্র, প্রচন্ড নিষ্ঠুর, সবকিছু এরকম দেখতে দেখতে কি অভ্যস্ত হয়েছে, অজান্তেই আমরা সেটা স্কিপ করে দিচ্ছি যে তারা নর্মাল যে সামাজিক ঢলঢলি নদীর মতো বয়ে চলা যে সুন্দর উপন্যাস আমরা একসময় মুগ্ধ হয়েছি সরকারের একের পরে তনয়া পড়ে বা নন্দিনী পড়ে বা চৌরঙ্গী পড়ে, কিংবা সুনীল গঙ্গোপাধ্যায়ের নীলনদের একাধিক উপন্যাস, কিন্তু এখন সেগুলো কেন তাদের টানতে পারছে না? তার জন্য কি দায়ী এই অবাধ যৌনতা এবং অবাধ ভায়োলেন্স দেখানো ওয়েব সিরিজ? এবং সেটা যদি দায়ী হয়, তাহলে কি আমাদেরকে সেটাই লিখতে হবে? মানে একদম যাচ্ছে তাই অশ্লীল গালাগাল এবং অবাধ যৌনতা এবং প্রচন্ড হিংস্রতা বা রগরগে সবকিছু উন্মুক্ততা না দেখালে কি যুব সমাজ গ্রহণ করবে না? এটা আমি বাকি দুজনের কাছে প্রশ্নটা ছেড়ে দিচ্ছি। আচ্ছা, আমি তার সঙ্গে সঙ্গে কিছু কমেন্টও পেয়েছি, আমি সেই অনুযায়ী একটা, যেটা তুমি দেবারতী বলেছো আমি বলি। সিনেমা সাহিত্য না খুব গায়ে গা ঠেকিয়ে চলেছে। দেখা গেছে সাহিত্য যেরকম সমাজের দলিল, সিনেমাও ঠিক তাই। সিনেমা অনেক ক্ষেত্রে যে ভিজুয়াল অ্যাডভান্টেজটা পেয়েছে, সাহিত্য হয়তো সেটা পারেনি, কারণ সাহিত্য লিখেছে যে যার মতো কল্পনা করেছে, সিনেমা দেখিয়ে দিয়েছে সরাসরি। আমি একটা সিনেমা নামই নিচ্ছি এক্ষেত্রে, যেটা নাম মাথায় ছিল, 3 ইডিয়টস। 3 ইডিয়টস যেভাবে একটা গল্প থেকে, ইংরেজি গল্প থেকে নিয়ে সেটাকে সরাসরি হিন্দি করা, সেটা কিন্তু ইঞ্জিনিয়ারিং এর ছাত্রছাত্রীদের জীবন, তাদের সমাজ, তাদের চারপাশ থেকে কি চাপটা আসছে তার একটা প্রতিফলন, যেটা সাহিত্য আমরা পেয়েছিলাম সেখান থেকে সিনেমাও পেয়েছিলাম। সিনেমার ক্ষেত্রে তুমি ঠিকই বলেছো ভারতী, এই মুহূর্তে ওয়েব সিরিজ বা সিনেমা অনেকটা দেখাতে চাইছে যুব সমাজের একটা রাগ, একটা একটা যে অন্যরকম লাইফস্টাইল, সেখানে সেক্স রয়েছে, ভায়োলেন্স রয়েছে, আরো অনেক কিছু ফ্যাক্টর চলে আসছে, প্রেম, ক্যারিয়ার, অনেক কিছু চলে আসছে সেখানে, দেশ দুনিয়া তাও কিন্তু কোন একটা জায়গায় চলে আসছে, প্রচ্ছন্ন ভাবে রাজনীতি, কখনো ধর্ম। আমি এই দুটোকে আপাতত আলোচনা করতে চাই না, কারণ এইটুকু আলোচনায় ধর্ম বা রাজনীতি নিয়ে কথা বলা যাবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে, সিনেমা যেভাবে তাহলে যুব সমাজের কথা বলতে পারছে বা হয়তো কোন এক জায়গায় ভাবাচ্ছে এবং তাৎক্ষণিক প্রায় সঙ্গে সঙ্গে, সাহিত্য তার মানে কি লিখে সেটা প্রকাশিত হয়ে পৌঁছতে মানুষের প্রত্যেকে পড়তে পড়তে অনেকটা সময় নিয়ে নিচ্ছে, ফলে ততক্ষণে বোধহয় সমাজ বদলে যাচ্ছে, ফলে সাহিত্যকে কোনো একটা জায়গায় পিছিয়ে যাচ্ছে এবং সিনেমা একটু এগিয়ে যাচ্ছে। মানে যুবকদের সিনেমা এগিয়ে যাচ্ছে, যুব সাহিত্য, যুবকদের জন্য লেখা সাহিত্য একটু কি পিছিয়ে পড়ছে? তিনজনের জন্য প্রশ্ন রাখলাম, তোমরা কি বলতে চাই? কিন্তু আমার মানে বাংলা ভাষার একটা অন্তরায়, বাংলা ভাষা একটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ। যত যাই বলি, আমাদের পরের প্রজন্মের খুব কম ছেলে মেয়েই বাংলা মাধ্যমে পড়ছে, এবং অনেকেই উত্তর প্রজন্ম ইংলিশ ল্যাঙ্গুয়েজ যতটা পড়ে, বাংলা ভাষা সেটা পড়ে না, সেটা একটা অন্য প্রসঙ্গ। কিন্তু আমি যেটা মনে করি যে যদি সেটার সঙ্গে মেলাতে হয়, তার মানে কি এটাই যে আমাদের কি সারাক্ষণ ডিমান্ড সাপ্লাই এর ইকোনমিক্স এর ইকুয়েশন অনুযায়ী সেটাই সাপ্লাই করে যেতে হবে, সেই খুনোখুনি, রক্তারক্তি, মানে একটা করে সেই অবশ্যই সেটাও একটা ধারা, কিন্তু দ্যাট ইজ নট দ্য হোলিস্টিক অ্যাপ্রোচ। মানে সেটা আমার মনে হয় যে সেটাই একমাত্র হওয়া উচিত না। নিটোল প্রেমের গল্প, নিটোল সমাজের গল্প, সেটা এখনকার হচ্ছে না কেন?
বিনোদদা, সাদাত, তোমাদের কি রয়, আচ্ছা সাদাত আগে বলো, তারপর আমি বলছি। সাদাত বলো। হচ্ছে দেবারতী যে কথাটি বললেন যে সিনেমা এবং হচ্ছে লিটারেচার, রাইট, যে এবং রয় একটা ভালো কথা বলেছো যে লিটারেচারটা কি আসলে সে অর্থে পিছিয়ে পড়ছে কিনা, সিনেমা অনেক বেশি ওই জায়গাটা ধরতে পেরে এগিয়ে যাচ্ছে কিনা। আমি এখানে আর একটু পেছনে যাবো এই কারণে যে বিদ্যুৎদা যেটি বলছিলেন চেঞ্জের কথা, হ্যাঁ, এই চেঞ্জটা কিন্তু আসলে অনেক ফ্রিকুয়েন্টলি হচ্ছে। মানে ধরো আজ থেকে 20 বছর আগে পরিবর্তনটা যত ধীরে সুস্থে বা একটা সময় নিয়ে হতো, এখন আমার কাছে মনে হয় যে প্রতি ঘন্টায় ঘন্টায় পরিবর্তিত হচ্ছে। এবং এটি কিন্তু সত্যি কথা যে আমি একটা ছোট্ট এক্সাম্পল, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম, আমার চেয়ে যারা 1 বছরের সিনিয়র, তাদের সাথে কথা বলতে গেলে আমি 10 বার ভাবতাম তার সাথে কিভাবে আমি পরিচিত হব, তার সাথে কিভাবে কমিউনিকেট করব। কিন্তু এখন আমার পরে 10 বছর পরে যারা ইউনিভার্সিটিতে এসেছে, তারা যখন আমার সাথে ফেসবুকে মানে আমার সাথে সম্ভাষণের বা সম্বোধনের যে ওয়েটা তারা করছে, সেটি না আমার কাছে খুবই অচেনা লাগছে। এবং আমি না তখন ওই জায়গাটায় চলে যাচ্ছি, কখনো কখনো তাকে আমার কাছে খুবই উদ্ধত মনে হচ্ছে যে সে আমাকে প্রপারলি ট্রিট করতে পারছে না। হ্যাঁ, এই যে ধরো এই পরিবর্তনটা আসলে টেকনোলজিক্যাল একটা বড় ইম্প্যাক্ট আসলে এখানে এসেছে। আমরা একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার কাছে এটা মনে হয়েছে। আমি একটা আরেকটা এক্সাম্পল দিই যে আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের মাদারীপুর জেলার কালকিনি থানার কয়রা গ্রামে। মাদারীপুরে হচ্ছে সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্মস্থান। তো এখন আমার ওই গ্রামে আমি যখন ছোট, তখন ওখানে ইলেকট্রিসিটি নেই, রেডিও টেলিভিশন সেই অর্থে নেই, পত্রিকা নেই, একদমই যেটি বলা হয় যে অজপাড়া গা আর কি। তো আমাদের একটা ছোট্ট রেডিও ছিল, ব্যাটারি দিয়ে চালাতে হতো। এখন আমার মা করতেন কি, ব্যাটারি শেষ হয়ে যাবে, আবার ব্যাটারি কিনতে হবে, এজন্য ওই ব্যাটারি জমিয়ে রাখতেন। খুব সহসা রেডিওটা চালাতেন না উনি। দেখা গেলো গভীর রাতে পল্লী গীতির একটা অনুষ্ঠান হতো নিশুতি নামে, সেটি শোনার জন্য ওটি জমিয়ে রাখতেন। এখন তার বই পড়ার একটা অভ্যাস ছিল, তিনি তার কাছে যে বইগুলো আছে, সে একটা বই হয়তো 10 বার পড়তেন, কারণ তার কাছে বিনোদনের বিকল্প মাধ্যম কিন্তু ছিল না। গট মাই পয়েন্ট? তার কাছে বিনোদনের বিকল্প মাধ্যম কিন্তু ওই বই এবং রেডিওটা। এখন রেডিওটা তাকে কি করতে হচ্ছে, ব্যাটারি খরচ করতে হচ্ছে। তখন আমাদের সময় হ্যাঁ, তার মানে ওনাকে একটা বই আসলে 10 বার পড়ছেন, উনি 11 বার পড়ছেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো আমার মা 20 বছর বাদে তার হাতে একটা স্মার্টফোন, ইন্টারনেট আছে, এবং উনি টুপ করে ফেসবুকে ঢোকেন, আমাকে ভিডিও কল দেন, তারপর ইউটিউবে ঢোকেন। শুধু তাই না, তার বাসায় একটা স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আছে, সেখানে তিনি 100 চ্যানেল দেখতে পারেন, যেখানে প্রচুর টেলিভিশনে। এবং শুধু তাই না, ধরো একটা টেলিভিশন কোন একটা প্রোগ্রাম চলছে, সেটার মাঝখানে হঠাৎ করে কমার্শিয়াল শুরু হলো, ওই কমার্শিয়ালটা যে ডিউরেশনটা আছে, ডিউরেশন পর্যন্ত তার তর্স হয় না, তিনি সাথে সাথে চেঞ্জ করে আরেকটা চ্যানেলে চলে যাচ্ছেন। শুধু তাই না, কোন একটা নাটক বা কোন একটা সিনেমা একটু স্লো, সাথে তিনি বোর হয়ে যাচ্ছেন। এখন তিনি একজন বৃদ্ধা বা তিনি একজন বয়স্ক মানুষ, তার কাছেও এই সিনেমার কন্টেন্টটা একটু স্লো মনে হলে, বোরিং মনে হলে, তিনি সাথে সাথে বদলে যাচ্ছেন। সেই জায়গায় এই সময়ের যে তরুণ প্রজন্ম আমরা যাদেরকে বলছি, বা কৈশোরোত্তীর্ণ যে প্রজন্মটা আছে, তারা কিন্তু আরো বেশি অস্থির এই কারণে যে তাদের চারপাশে আসলে অসংখ্য বিনোদনের বিকল্প মাধ্যম। সুতরাং তাদের জন্য ওই স্থৈর্য নিয়ে একটা জিনিস আমি অনেক মনোযোগ দিয়ে দেখবো। এই জায়গাটা আসলে বইয়ের কাছে ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জটার কারণে, যেটি দেবারতী বলছিলেন না, যে টিভি সিরিয়ালে কেন অনেক ভায়োলেন্স, অনেক সেক্স আসছে, এটি আমার আরেকটা অবজারভেশন। ধরো আমি তোমাকে যদি এক্সাম্পল দিই, যে নেটফ্লিক্স বা ধরো এইচবিও, যদি তুমি গত 10 বছরের সবচেয়ে পপুলার 10টা টিভি সিরিজের কথা বলো, ধরো তুমি গেম অফ থ্রোনস এর কথা বলবা, ব্রেকিং ব্যাড এর কথা বলবা, ঠিক আছে, এবং ধরো তুমি যার কথাই বলো, মানি হেস্টের কথা বলো, হ্যাঁ, প্রত্যেকটাই কিন্তু রুদ্ধশ্বাস উত্তেজনার, ক্রাইম, থ্রিল, সেক্স। এখন বিষয়টা কি, অডিয়েন্সকে ধরে রাখতে হবে। অডিয়েন্সকে না ধরলে তারা এই কন্টেন্ট গুলো আসলে কন্টিনিউ করতে পারবে না। ইটস এ কম্পিটিটিভ মার্কেট। প্রশ্নটা এই কম্পিটিটিভ মার্কেটে বই আসলে, সাহিত্য আসলে কিভাবে টিকে থাকবে, কি করবে? এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমার কাছে একজন লেখক হিসেবে আমি তোমাকে একদম আমার সরল স্বীকারোক্তিটা দিচ্ছি, প্রায় আমার মাথায় এই কাজটি করে যে আমাকে আসলে আমার যে একটা বৃহৎ পাঠক তৈরি হয়েছে, তাদেরকে ধরে রাখতে হবে। আমি এটি সরল স্বীকারোক্তি দিচ্ছি। আমি বলতে পারতাম যে না, আমি পাঠকের কথা ভেবে লিখি না, আমি খুবই শুদ্ধ সাহিত্যের চর্চা করি, আমি আমার মন যা বলে তাই লিখি, কিন্তু আমি সেটি না বলে আমি এটি বলছি। আমার কিন্তু মাঝে মাঝে ওই ব্যাপারটা প্রবলভাবে কাজ করে যে আমার আগের প্রকাশক বলছেন
ধরো দুটো প্রকাশনী থেকে দুটো বই বের হচ্ছে, একজন প্রকাশকের ওখানে অনেক বই বিক্রি হয়ে গেল, পরের বইটি অন্য একটা প্রকাশনী থেকে আসবে, আমার মধ্যে কিন্তু অবচেতনে একটা প্রেসার কাজ করে যে আমাকে আসলে ওই জায়গা থেকে পিছিয়ে গেলে চলবে না। এখন এই চাপটাকে আসলে আমি জানি না, সত্যিকার অর্থে আমি জানি না যে এই চাপ থেকে উত্তরণের উপায়টা আসলে কি। আমি এখানে আমাকে একদম মানে নিবেদন করে দিলাম, আমি আসলে এখানে আমার কাছে মনে হচ্ছে যে সত্য আর নাই, সত্যিটাই আমি প্রকাশ করে দিলাম। বিনোদদা, তুমি বিনোদদা বলতে অনেকক্ষণ পারবেন, ওর হ্যাঁ এক্সপিরিয়েন্স আমার হ্যাঁ চেয়ে অনেক বেশি, সো ও বলতে পারবে যে আসলে ও একজন লেখক হিসেবে কি প্রেশারটা ফিল করে। আমি ঠিক জানি না এই এই সময়টা এসে। এবং আমি আরেকটা কথা বলি, ব্যক্তিগতভাবে আমি কিন্তু একজন পেশাদার লেখক। পেশাদার লেখক মানে হচ্ছে লেখালেখি আমার প্রফেশন। হ্যাঁ, মানে আমি কিন্তু অন্য কোনো ধরনের উপার্জনের আহ উপায়ের সাথে আসলে যুক্ত না। হ্যাঁ, তো আমার কাছে এটি একটা উপার্জনের উপায়ও একভাবে, আমি এটি বলছি। ঠিক এইখান থেকে বিনোদদা আসলে আমি তার ভাবনাটা শুনতে চাই যে ওর ভাবনাটা, ওর অভিজ্ঞতাটা আসলে এই জায়গাটায় কি ধরনের নতুন বাস্তবতা সামনে এনেছে, কিংবা এনেছে কিনা, বা আনলেও সেটিকে সে কিভাবে ফেস করে, কিভাবে ব্যাখ্যা করে। বিনোদদা, সাদা, তোমার বলো। কথা সূত্র ধরেই আমি একই কথা বলতে চাই, বা কিছুটা তোমার কথাটাই আরেকটু এগিয়ে নিয়ে যেতে চাই এই বলে, আমাদের সত্যি সত্যি যে অনেক অপশন এসছে এবার, মাল্টিপল চয়েস যে কোয়েশ্চেন গুলো আসে তাতে অনেক সুবিধা আছে, অপশন অনেক বেশি হলে অনেক সুবিধা আছে, কিন্তু অনেক অসুবিধাও আছে, যে অসুবিধাটা আমরা এখন ফেস করছি। অর্থাৎ তখন আমার ওই একটা খ্যাড়খ্যাড়ে রেডিও বা একটা বই বারবার বারবার পড়া, এর মধ্যে কি ছিল, এর মধ্যে অনেক কিছু পেতাম না ঠিকই, কিন্তু নিজেকে বঞ্চিত রাখার যে একটা সুবিধা ছিল সেটা হচ্ছে আমার মন খুব স্থির ছিল। অর্থাৎ আমার কাছে যখন প্রচুর অপশন চলে আসবে, ধরো একটা বাজারে রুই মাছ পাওয়া যায়, কাতলা মাছ পাওয়া যায় এবং ইলিশ মাছ পাওয়া যায়, তোমার কাছে তিনটেই চয়েস, তুমি জানো যে তোমার কাছে তিনটেই চয়েস, তুমি একদিন ইলিশ কিনলে, একদিন কাতলা কিনলে, একদিন রুই কিনলে। এবার তোমার কাছে একটা এমন বাজারে তোমায় ছেড়ে দেওয়া হলো, সেখানে মানে 30 রকমের মাছ পাওয়া যায়। এটা তোমার কাছে একদিকে ভালো, কিন্তু তোমার কাছে ওটা বেশি দিন হয়ে গেলে খারাপ। তুমি কি করবে, দিশেহারা হয়ে পড়বে, এটা করবো, ওটা ধরবো, এটা খাবো, এটা করবো। ফলে আমি বলতে চাইছি, অতিরিক্ত অপশন অনেক সময় একটা এমন অস্থিরতার জন্ম দেয়, যে অস্থিরতায় আসলে আমরা শেষ পর্যন্ত কিছুই করে উঠতে পারি না। আমার আলটিমেটলি উদ্দেশ্যটা কি জীবনের, যে আমি একটু শান্তি পেতে চাই, আমি একটু আনন্দ পেতে চাই, এই তো তার জন্যই তো এত আয়োজন, যে আমি আনন্দ পাবো কিসে। এবারে এই যে আনন্দের সংজ্ঞা সেটাই যা আমাকে স্থিরতা দেয়, আমাকে স্থিতি দেয়, আমাকে শান্তি দেয়। এখন এইমাত্র দেবারতী যে কথাটা বললো, এই যে ওয়েব সিরিজে অসম্ভব ভায়োলেন্স, অসম্ভব সেক্স, এবং এখন আমরা দেখতে পাচ্ছি আনন্দের সংজ্ঞাটা হয়ে গেছে উত্তেজনা। যাতে আমরা বেশি পরিমাণে উত্তেজনা পাবো, সেটাই আমাদের আনন্দের অনুষঙ্গ বা আমাদের অপশন হয়ে দাঁড়িয়েছে। এবার একদম উত্তেজনা কখনো কিন্তু আমাকে স্থির হতে দেবে না, উত্তেজনা প্রত্যেক মুহূর্তে আমাকে অস্থির রাখবে, এবং এই অস্থিরতা যত আমাদের বাড়বে, ততই কিন্তু আমরা বেপথু হব, এইমাত্র একটু আমি আগে একবার রয় যেটা বলছিল। একবার বিনোদ, একবার থামাচ্ছি। সরি, তোমার কথা আমি সমর্থনই বলছি। এস মন্ডল তিনি লিখেছেন যে এখনকার যুব সমাজের মধ্যেও, সরি আমি তার আগেরটা পড়ি, এখনকার ইয়াং অ্যাডাল্টদের ধৈর্য ও সময় দুটোই কম, সেটা কি যুব সাহিত্য জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে অন্তরায় হতে পারে? হ্যাঁ, এই এটা যে পল্লবীর কথাটা আমি, প্রশ্ন। হ্যাঁ, রয় যে কথাটা, যে প্রশ্নটি উনি করেছেন, সেই উত্তরই কিন্তু আমরা তিনজনে মিলে দিয়ে চলেছি অ্যাকচুয়ালি, যে এই যে অস্থিরতা, এবং এই অস্থিরতাটা কিন্তু শুধুমাত্র সাহিত্য বা শিল্পে বা সিনেমাতে নয়, এই অস্থিরতাটা রাজনীতি, কারণ আমরা সব থেকে বেশি যেটায় ভুগছি সেটা হচ্ছে মূল্যবোধহীনতায়, আদর্শহীনতায়। আজকে রাজনীতিতে কটি তরুণ মানুষ আসছেন, যারা মানে যে রাজনীতিটা করব সমাজের কল্যাণের এই ভাবনা থেকে, কজন ধর্মের পথে এগোচ্ছেন যে প্রকৃত মানুষকে আলো দেখাবো এই ভাবনা থেকে আসছেন? কি সাদাতের বা দেবারতীর বা তোমার কি কোনো পরিচিত এমন 5 জনের নাম বলতে পারো, যারা আমার জেনারেশনের, যারা প্রত্যক্ষ রাজনীতিতে আসছেন কোনো একটি সৎ উদ্দেশ্য নিয়ে? আসতে পারছেন না। তার কারণ হচ্ছে আমাদের সামনে কোনো আদর্শ নেই, আমরা এমন কাউকে দেখতে পাচ্ছি না আমাদের সামনে, যাকে আমি মনে করতে পারি যে এই মানুষটা আদ্যন্ত সৎ এবং ইনি সকলের কল্যাণ চাইছেন না।
ইনি অ্যাকচুয়ালি নিজের কল্যাণ চাইছেন বা নিজের পার্টির কল্যাণ চাইছেন বা নিজের কমিউনিটির কল্যাণ চাইছেন, ইনি টোটাল সমাজের কল্যাণ চাইছেন না। এর ফলে কি হচ্ছে, আমার সামনে যখন একটা যুব সমাজ সে আস্তে আস্তে নিজেকে তৈরি করে কি থেকে, সে তৈরি করে তার সামনে যারা রয়েছে, যারা পূর্বজ, যারা অগ্রজ, তাদের দেখে সে শেখে, তাই তো? এবার সে সামনে দেখে, সে সামনে কি দেখছে, দেখছে একজন ভণ্ড ধর্মগুরু, সে দেখছে একজন চোর রাজনীতিবিদ, সে দেখছে একজন অপদার্থ প্রমোটার, সে দেখছে একজন চোর মন্ত্রী বা নেতা, বা একজন 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 অসহায় কৃষক যার পেটে ভাত নেই কিন্তু তাকে ছিনিয়ে নিচ্ছে পুঁজিপতিরা। তাহলে এই যদি তার চোখের সামনে প্রত্যেক মুহূর্তে থাকে, সে যদি বাইরের জগৎ থেকে যেখান থেকে সে নিজেকে উন্নত করতে পারতো সেই উপাদানগুলো থেকে সে যদি আসলে কিছু না পায়, সে তখন কোন দিকে যাবে? সে তখন যাবে সস্তা চটুল আনন্দে নিজেকে ভুলিয়ে রাখবার জন্য, যেটাকে উস্কে দিচ্ছে এই ওয়েব সিরিজ, যেটাকে উস্কে দিচ্ছে বিনোদনের অন্যান্য আরো 4টে সস্তা, সেটা 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 গানের ক্ষেত্রেও আমরা ইদানিং দেখছি যে গানগুলো বাংলাতে বা হিন্দিতে জনপ্রিয় হচ্ছে, আমি আর নাম উল্লেখ করছি না, সবাই জানি এই গানগুলোর লিরিক বা সেই গানগুলোর যে ভিডিওগ্রাফি। বিনোদদা, আমার তোমার কাছে একটা সরি একটি মানে প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, এই কথাগুলো কিন্তু আমিও বলেছি, দেবারতীও বলেছে, তুমিও বলছো। আমি বলছি যে এখন ধরো আমরা যে এটা এক ধরনের অভিযোগই করছি আমরা, যে ওয়েব সিরিজ গুলো হচ্ছে অনেক বেশি অস্থিরতা তৈরি করছে, যেটা অডিয়েন্স ধরে রাখার জন্য, রাইট? একটা কথা বলি সাদাত দা, একটু সরি ফর ইন্টারাপ্টিং। ওয়েব সিরিজ কিন্তু ভালো হচ্ছে, যেটা বিনোদ দা বললেন, ভালো সিরিজ হচ্ছে, ভালো গান হচ্ছে, কিন্তু আনফরচুনেটলি আমরা যদি দুটোর রেসপন্স দেখি, যেটা সস্তা, যেটা চটুল, যেটা হিংস্র, সেটার রেসপন্স অনেক বেশি। যেটা সস্তা গান, সেটার কয়েক মিলিয়ন ইউটিউবে ভিউ, কিন্তু ভালো রুচি সম্পন্ন গানে হয়তো অনেক কম। দেবারতী, আমি ঠিক ওই জায়গাটাই আসছিলাম। আমার প্রশ্নটা হচ্ছে, ধরো এখনো যদি আমরা সিনেমা নিয়ে কথা বলি, আমরা কিন্তু এখনো খুব মানে প্রশান্তি নিয়ে বলি যে সানফ্লাওয়ার, রোমান হলিডে, ইটস আ বিউটিফুল লাইফ, ঠিক আছে? আমরা বলি না বাইসাইকেল থিপ, আমরা বলি। তারপরে হচ্ছে ধরো সিনেমা প্যারাডিস আমরা বলি। এখন প্রশ্নটা হচ্ছে, তুমি আমাকে বলো তো, গত 10 বছর এরকম একটা সিনেমার নাম বলতে পারবে? গ্লোবালি পারবে না। আচ্ছা, কেন পারবে না? দেবরতী যেটি বলছিল যে সিনেমা হয়তো হচ্ছে, প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা প্রণোদনা দরকার, মোটিভেশন দরকার। সেটা ফাইন্যান্সিয়াল মোটিভেশন হতে পারে, অ্যাস্থেটিক মোটিভেশন হতে পারে, সেটা যে কোনো ধরনের মোটিভেশন হতে পারে। এখন যেটি তুমি বলছিলা যে এই যে অডিয়েন্সটা দেখছে, প্রচুর অডিয়েন্স দেখছে কি ওই ধরনের কন্টেন্ট দেখছে, এই ধরনের কন্টেন্ট গুলো দেখছে না, এই যে তাদের মনস্তাত্ত্বিক পরিবর্তন কিংবা সময়ের পরিবর্তন। এখন আমরা যারা লিখছি, ধরো আমি ধরে নিলাম যে বিনোদদা যে কথাটি বলছিল যে এই ট্রেন্ডটা আমরা এখন আমাদের ভিজুয়াল কন্টেন্টের ক্ষেত্রে দেখছি। খুব বাস্তবতা হচ্ছে ভিজুয়াল কন্টেন্ট হচ্ছে আমাদের বিনোদনের কিংবা জ্ঞান আহরণের দুটোরই যে কোনো একটা অপশন। এখন সাহিত্য কিন্তু কোনো না কোনো ভাবে, সেটা তুমি স্বীকার করো না করো, এটার সাথে কম্পিট করতেই হচ্ছে। মানে এটি অস্বীকার করার উপায় নেই, এটা করতেই হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে প্রিমিটিভ ফর্ম অফ আর্ট, তার কারণ যদি স্ক্রিপ্ট না থাকে, যদি লেখাটা না থাকে, তাহলে পাবলিশার হ্যাজ নাথিং টু পাবলিশ বা ডিরেক্টরস হ্যাভ নাথিং টু ডিরেক্ট, তাই না? আচ্ছা, আমি এখানে বলি, একটা কমেন্ট পেয়েছি আমি যে এখনকার যুব সমাজে, আমি একটা শেষ করে প্রশ্নের উত্তরটা আমি বিনোদন চাইবো। আমি বলছি এই জায়গাটায় যে এই যে আমরা যা বলছি, আমরা আসলে একভাবে হয়তো সমস্যাগুলোকে আইডেন্টিফাই করছি কিংবা অভিযোগও করছি একভাবে। আমার প্রশ্নটা হচ্ছে, কোন না কোনো ভাবে লিটারেচারকে এর সাথে কম্পিটিশনে যেতেই হচ্ছে, সেটি সচেতন ভাবে হোক, অবচেতন ভাবে হোক, সক্রিয় ভাবে হোক, নিষ্ক্রিয় ভাবে যেতেই হচ্ছে। তাহলে প্রশ্নটি হচ্ছে যে লিটারেচার ঠিক কিভাবে এখানে কম্পিট করবে? মানে প্রশ্নটা হচ্ছে, তুমি চাইলেই হচ্ছে বন্ধ করতে পারবে না টিভি সিরিজ, তাদের কন্টেন্ট মেকিং এর থিম গুলো বন্ধ করতে পারবে না। আমার প্রশ্নের জায়গাটি হচ্ছে, যেহেতু তুমি পারবে না, সেহেতু অভিযোগ করে আসলে মানে একভাবে লাভ নেই। আমার প্রশ্নটা হচ্ছে, লিটারেচার তাহলে কিভাবে এক্সিস্ট করবে? লিটারেচারের এই সময় পরিবর্তিত পরিস্থিতিতে তার কি হওয়া উচিত? তার খুব ভালো প্রশ্ন বিনোদদা, দেবারতী তোমাদের প্রশ্ন। তার কারণ একটা টিভি সিরিজ বা একটা ওটিটি সিরিজ যত সংখ্যক দর্শকের কাছে তারা পেনিট্রেট করে, সাহিত্য কিন্তু সেই পেনিট্রেশনের ক্ষমতা এখনো রাখে না। একটা বই কিন্তু ভালো সাহিত্য যদি লেখা হয়, কিন্তু দেবারতী ভালো পজিটিভ বিষয় কেন রাখে না? ওই যে তুমি যেটা প্রথমেই বললে বা জিনেদদা যেটা বলেছেন, যে মানুষ সবসময় ফাস্ট
সবসময় মানুষের ধৈর্য কম, পার্সিভারেন্স কম, চটজলদি যেটা আমি দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আমি কেন পড়বো? মানে পড়া মানেই একটা তাহলে কি টাস্ক কম। তাহলে 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 এই পরিবর্তিত পরিস্থিতিতে সাহিত্যের ভূমিকাটা কি হবে? আমার বক্তব্য হচ্ছে আমরা Exactly. শুধু বিনোদা হ্যাঁ, বিনোদা বলুক একটু, বিনোদা একটু টিকে বলুক। থাকতে তো হবে, সাহিত্যটার তাহলে ভূমিকাটা কি হওয়া উচিত এই সময়, আমি সেটি বলছি। বিনোদা এটা একটু বলো, বিনোদা একটু বলো। আমার একটা ভাবনা আছে এই বিষয়ে, এটাও আমি ভাবি যে তাহলে কি সিনেমা সাহিত্যকে খেয়ে ফেলছে? তা নয়, সব সুবিধাজনক একটাই কথা, এখানে দেবারতী, তুমি এবং আমি কম বেশি, তুমি তো সরাসরি পরিচালনাতেও আছো, কিন্তু আমরা তিনজনই কম বেশি আমাদের লেখা নিয়ে ছবি হওয়ার কথা হয়ে আছে বা হয়েছে। ফলে আমরা খুব অল্প সংখ্যক হলেও আমরা ছবির জায়গাটা বা সিনেমার জগৎটা সঙ্গে সাহিত্যের জগৎটার কতটা যোগাযোগ এবং সাহিত্য জগতের কাছে সিনেমার জগৎ কি চায় তা সম্পর্কে একটা আমাদের ধারণা রয়েছে। আমার যেটা কথা হচ্ছে, কোনো কালেই সাহিত্যের সঙ্গে সিনেমার কিন্তু টক্কর ছিল না। তার কারণ হচ্ছে, যদিও আগে সাহিত্য নির্ভর সিনেমা প্রচুর হয়েছে এবং সেগুলো অত্যন্ত জনপ্রিয় হয়েছে, অর্থাৎ সিনেমা কিন্তু সাহিত্যের কাছে হাত পাততো এবং দুজনে একে অপরের হাত ধরে এগোতো। আমি একটা খুব ছোট্ট উদাহরণ দিচ্ছি। বছর তিনেক আগে একজন খুব বড় প্রডিউসার এবং খুব বড় বাংলার একজন নায়ক এবং আমি তিনজনে একটা মিটিং করেছিলাম তাদের বাড়িতে। তারা আমার কাছে একটা লেখা চেয়েছিলেন যে সিনেমার জন্য লিখে দাও। আমি সেখানে আমাকে চরিত্রগুলো যেরকম হয় যে মোটামুটি তারা একটা বলে দিয়েছিল যে এরকম ধরনের আমরা একটা লেখা চাইছি। আমি লেখাটা তৈরি করে নিয়ে, খুব বড় প্রডিউসার বাংলার, মানে খুব বড়, যাই হোক, তো তার সেই প্রডিউসার যখন শুনলেন, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, আমি এই কারণে বলছি, এটা ব্যক্তিগত আমি বলে নয়, এটা বাংলা সাহিত্যের ক্ষেত্রে হয়ে পড়ছে। তিনি বললেন যে আজকে আমি বুঝতে পারলাম যে একজন গল্পকার এবং একজন স্ক্রিপ্ট রাইটারের পার্থক্যটা কি। এই কথাটা কিন্তু আমার কানের মধ্যে গেঁথে গেছিল এবং উনি সেদিনকে এতদিন এত ছবি করবার পরে উনি বললেন যে আমি অ্যাকচুয়ালি চিরকাল স্ক্রিপ্ট রাইটারের সঙ্গে কথা বলেছি, আমি কোনো সাহিত্যিকের সঙ্গে কখনো কথা বলিনি। এই যে আপনাকে আমি জাস্ট একবার একটা বলে দিয়েছিলাম, তারপরে আপনি যেভাবে স্টোরিটা ট্যাগ করেছেন, ক্যারেক্টার গুলোকে যেভাবে বিল্ড করে দিয়েছেন, এটা কিন্তু স্ক্রিপ্ট রাইটার যখন ডাইরেক্ট লিখে দেন সেটা কিন্তু আসে না। স্ক্রিপ্ট রাইটারের কাজটা স্ক্রিপ্ট রাইটিং করা, কিন্তু সাহিত্যিকের কাজটা সে যেভাবে একটা ক্যারেক্টারকে বা যে কাহিনীটাকে যেভাবে নির্মাণ করে, সেইটার কিন্তু সম্যক ধারণা একজন প্রডিউসার তার এতগুলো ছবি হওয়ার পরেও কিন্তু এটা নেই। এটা আমাদের কাছে দুর্ভাগ্যের, এটা সিনেমার ক্ষেত্রেও দুর্ভাগ্যের, এটা বাংলা সাহিত্যের জন্য দুর্ভাগ্যের। কিন্তু এই কথাটা থেকে বোঝা যায় যে আসলে সিনেমার সঙ্গে সাহিত্যের কিন্তু কোনো প্রত্যক্ষ টক্কর নেই। যেটা রয়েছে সেটা হচ্ছে দূরত্বে। আমরা একে অপরের কাছে যেতেও চাই না, বা কোথায় যেন একটা অদৃশ্য দেওয়াল তুলে রাখা হয়েছে, ওটা তো সিনেমার জন্য। আমরা হচ্ছে সাহিত্যিক, আমাদেরও একটা অদ্ভুত অদ্ভুত অহংবোধ কাজ করে সাহিত্যিকদের। আবার সিনেমার লোকেরা ভাবে সাহিত্যিক আবার কি বুঝবে, হ্যাঁ গল্পকার আবার সিনেমার জগতের কি বুঝবে, কিন্তু এটা আগে ছিল না। বাংলায় আমরা জানি সত্যজিৎ রায় তারাশঙ্করের বাড়িতে গিয়ে বলেছিলেন যে আমাকে একটা লেখা দিন, তো এইটা ছিল, কিন্তু সত্যজিৎ রায় গিয়ে তখন তারাশঙ্করকে বলছেন, এই ব্যাপারটা ছিল এবং এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের একটা কালচার। আমরা জানি না কেন কে জানে হঠাৎ একটা সিনেমা জগতের কেউ কতিপয়, আমি সকলের নাম অবশ্যই বলবো না, তারা হঠাৎ ভাবলেন যে গল্প লেখাটা খুব একটা ফ্যাক্টর না, ওটা তৈরি করে নেওয়া যাবে। মেন হচ্ছে লোকেশন, মেন হচ্ছে কতগুলো গান, নাচ, স্ক্রিপ্ট, কাকে নিচ্ছি, স্টার কাস্টিংটা কিরকম, অমুক তমুক এবং ভিএফএক্স হ্যান ত্যান অমুক তমুক। কিন্তু এটার দ্বারা তো আলটিমেটলি না সিনেমাটাও ভালো দাঁড়ায়, আবার একজন সাহিত্যিকও তার কোন একটা ভালো সাহিত্য যেটা দিয়ে খুব ভালো একটা ছবি হতে পারতো সেটা কিন্তু মার খেয়ে যাচ্ছে। আমি যেটা বলতে চাইছি সাদাত, শেষ পর্যন্ত গুটিয়ে নিয়ে, যে আমাদের মধ্যে না এই এত যোগাযোগের মাধ্যম উন্নত হওয়ার পরেও আমাদের পরস্পরের একটা যোগাযোগের চূড়ান্ত দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। এই দূরত্বটা হয়তো ইগোর, হয়তো এক্স ফ্যাক্টর, সেটা অনেক কিছু হতে পারে, সেটা আর উল্লেখ নাই বা করলাম, কিন্তু কিন্তু কখনোই সাদাত এটা আমার মনে হয় না যে সিনেমার সঙ্গে সাহিত্যকে টক্কর করতে হচ্ছে। তার কারণ আমি যদি নজরুল জীবনী লিখে কিছু সাহিত্য পাঠকের কাছে যাচ্ছি,
তুমি অপূর্ব গ্রামের মাটির গন্ধ মেশানো প্রেমের উপন্যাস লিখে একটা শ্রেণীর পাঠককে ধরছো, দেবারতী এমন কিছু থ্রিলার লিখছে বা এমন কিছু ইতিহাস ধর্মী লেখা লিখছে, সে আরেক ধরনের পাঠককে ধরছে। অর্থাৎ আমি তো একা সাহিত্য নয়। বাংলা সাহিত্য মানে বিনোদ ঘোষাল না, বাংলা সাহিত্য মানে দেবারতী মুখোপাধ্যায় না, বাংলা সাহিত্য মানে সাদাত হোসেন না, বাংলা সাহিত্য মানে সকলকে নিয়ে আমরা এক একজন এক একটা ফ্যাকাল্টিকে ধরছি। এই ধরে আমরা কিন্তু টোটাল পাঠক সমাজের বিভিন্ন রুচির যে মানুষ পাঠক রয়েছে তাদেরকে ধরে রাখার চেষ্টা করছি। তার সঙ্গে সিনেমার জগতের কিন্তু সরাসরি কোনো সংঘাত রয়েছে বলে আমার বিশ্বাস। আমি একটা তোমাকে প্রশ্ন করব। আচ্ছা, আমি একটা কমেন্ট পেয়েছি, দেবারতী এক মিনিট, আমি একটা কমেন্ট পেয়েছি যেটা আমার মনে হচ্ছে আলোচনা করা উচিত আমাদের। স্বস্তিকা খুব ভালো একটা কথা লিখেছে, বেশিরভাগ গল্পের চরিত্র যারা খুবই উজ্জ্বল মেধাবী তারাই জীবনে ভীষণভাবে প্রতিষ্ঠিত, কিন্তু মধ্য মেধা যুবক যুবতী তারা যারা হয়তো তাদের জীবন নিয়ে সিরিয়াস হয়েছে অনেক দেরিতে, তাদের জীবনেও সাফল্য এসেছে, এরকম কোনো বিষয় নিয়ে কি কিছু লেখা যায় না? মানে আমরা হয়তো সারাক্ষণে দেখেছি খুব এরকম এই একই প্রশ্ন ভূপতিগুহকে একজন পাঠক করেছিলেন যে আপনার উপন্যাসের সব নায়িকাই এত সুন্দরী এত উজ্জ্বল হন কেন, তখন তিনি বাবলি লেখেন। কিংবা আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায় যদি ঘুণ পোকা উপন্যাসটা দেখি, সেখানে উপন্যাসটা শুরুই হচ্ছে শ্যাম যে কেন্দ্রীয় চরিত্র তার চাকরি সে ছেড়ে দিচ্ছে, কেন না সে একটা গালি হজম করতে পারছে না, যেটা হয়তো তার জায়গায় অনেকেই করতো। সুতরাং আমার মনে হয় যে সেটা থেকেও বড়, আমি বিনোদকে যে প্রশ্নটা করবো, এটা লেখক হিসেবে একটা উপলব্ধি, যে তোমার কি এতে মনে হয় না যে লেখকরাও নিজেদের অজান্তে, সাদাতদা যেটা বললেন যে র্যাট রেসিং, একটা কম্পিটিশন, সবসময় নিজের সঙ্গে নিজের প্রতিযোগিতা, একদমই আমার এই পুরোনো বইটা এতটা বিক্রি হয়েছে, আমার পরের বইটাও এতটাই বিক্রি হবে তো, কারণ প্রকাশক দিনের শেষে ব্যবসাদার, তিনি কিন্তু ব্যবসা বোঝেন, তাকে তার ব্যবসাটা আমাকে দিতে হবে, তাকে আমি তাকে কাঁচামাল সাপ্লাই করব, তিনি সেটা করে প্রফিট করবেন, ঠিক আছে? এইটা ভাবতে ভাবতে এটা কি লেখকদের মনে এটাও আসছে না যে এখন মোটামুটি থ্রিলার লেখা আর ভূত লেখা এগুলোর একটা চিরকাল রিডার্স বেস রয়েছে, থ্রিলার ভূতের 4 মিনিট বাকি আছে, 4 মিনিট বাকি আছে আমাদের। বিনোদদা, বা সমস্যা নিয়ে লিখবো না, বিকজ এগুলো অতটা কমার্শিয়ালি সাকসেসফুল হবে না। তো লেখকরা তার মানে তুমি বলছো যুব সাহিত্য, তার মানে যুব সাহিত্য লেখা হবে না এটা বলতে চাইছো তুমি খানিকটা, কারণ যুব সাহিত্য লিখে লাভ নেই, কারণ যুবকরা অন্যদিকে এগোচ্ছে, তারা চট জলদি পেয়ে যাচ্ছে। শুড নট বি, কিন্তু সেটা হয়ে যাচ্ছে লেখকদের মনে, সেটাই আমাদের কাঁপাতে হবে। আমি এটাই বিনোদকে বলতে চাইলাম। 1 মিনিটে উত্তর দিচ্ছি কারণ সত্যি সময় কম। সাদাত, আমি সবাইকে ধরবো। হ্যাঁ, সাদাত যেমন ওপার বাংলায় পেশাদার লেখক, আমি এপার বাংলায় পেশাদার লেখক, অর্থাৎ লেখালেখি আমার একমাত্র উপার্জনের মাধ্যম। ফলে সাদাত যে টেনশনে থাকে সেই একই টেনশন আমার মনেও কাজ করে। খুব টু বি ভেরি অনেস্ট এবং টু বি ভেরি পার্টিকুলার, একই টেনশন আমার মধ্যেও কাজ করে যে এই উপন্যাসটা আমার খুব জনপ্রিয় হলো, বেশ বিক্রি হলো, প্রকাশক হাসলেন, ফলে প্রকাশক হাসলে আমিও হাসবো, এটা স্বাভাবিক ব্যাপার। দ্বিতীয় যে উপন্যাসটা লিখবো, হয়তো লেখার ইচ্ছে ছিল আমার অমুক সাবজেক্ট নিয়ে, কিন্তু আমার ভেতরে একটা দুশ্চিন্তা তৈরি হলো যে এই সাবজেক্টটা নিয়ে লিখলে হয়তো আমার অসম্ভব আনন্দ হবে, কিন্তু এই লেখাটা যদি ক্লিক না করে, পাঠকের কাছে যদি না পৌঁছয়, যদি বিক্রি না হয়, তাহলে কি হবে? আমি আজকে স্বীকার করতে বাধ্য হচ্ছি, এইরকম ভাব দেখিয়ে আমার অনেক ভালো লেখা হয়ে উঠছে না। হয়তো ভবিষ্যতে কোনোদিন লিখবো, এখন সেই ভবিষ্যতে যদি আবার সেটা উদ্ধার হয়ে যায় তাহলে কেলেঙ্কারি হবে। কিন্তু সত্যি সত্যি এটার আমরা শিকার, আঞ্চলিক ভাষার একজন সাহিত্যিক হিসাবে এটা আমার একটা ব্যর্থতা, আমি স্বীকার করছি। বিনোদদা, তুমি যে কথাটি বললে না, একদম এটা হচ্ছে আমার মানে ইউ টোল্ড মাই হার্ট আসলে। হ্যাঁ, কারণ হচ্ছে আমিও এটা ভাবি, যখন একটা টপিক ঠিক করেছি, হ্যাঁ মনে হচ্ছে কি এটা আমি পরে লিখবো, সময় করে লিখবো, এখন আমার সময় নেই, কিন্তু আসলে সময় আমাকে সময় দিবে কিনা সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমি যেটা তোমাকে বলছিলাম, তুমি যে উত্তরটা দিচ্ছিলে না যে দেবারতী একরকমের লিখছে, আমি একরকমের লিখছি, তুমি একরকমের লিখছে, এটাই সাহিত্য, আমি আসলে প্রসঙ্গটা ওই কনটেক্সট থেকে বলিনি। আমি যেটি বলছিলাম সেটি হচ্ছে এটি যে বিনোদনের বিকল্প মাধ্যমের কারণে, যেটি দেবারতী বলছিল যে বই পড়া ছেলে মেয়েদের সংখ্যা কমে যাচ্ছে কিনা বলছিল, আমার কাছে মনে হচ্ছে না যে কমে যাচ্ছে, কারণ আমি এখন দেখছি যে এখানে পড়ছে, প্রচুর পড়ছে, পড়া এক জিনিস, আর পড়ুয়া হয়ে ওঠা মানে সে পাঠক হয়ে ওঠা কিন্তু আরেক জিনিস। আমি যেটি বলছি সেটি হচ্ছে যে হ্যাঁ হচ্ছে, এখন এখানে না একটা বড় ট্রানজিশন পিরিয়ড। আমি একটা কথা বলি বিনোদা, সেটি হচ্ছে আমরা এই সময়টাকে পেছনের আরো অনেক সময়ের সাথে তুলনা করে ব্যাখ্যা করতে পছন্দ করি, কিন্তু এটা আসলে করা যাবে না। এটা আমরা এখন আসলে একদম নতুন একটা পৃথিবীর নতুন একটা বাস্তবতার মুখোমুখি হচ্ছি।
ঠিক তাই। সুতরাং এই আচ্ছা, আমাদের শেষ করতে হবে, 1 মিনিট হাতে রয়েছে অভিজ্ঞতার আমাদের। আলোকে আসলে এই সময়টাকে এক্সপ্লেন করা একটু ডিফিকাল্ট। এটি বলার কারণ হচ্ছে, ধরো আমি বাস করে দিব, তাহলে শেষ করে দিচ্ছি, তাহলে খোদা হাফেজ বলে দিই। আরে না না, তুই বলে নিয়ে শেষ কর, বলে নিয়ে শেষ কর please। আমি বলতে চাচ্ছিলাম এটাই যে এই সময় তরুণরা যেমন মিডিয়াতে যে ইনভলভমেন্টটা হচ্ছে, ওই যে দেবারতী বলছিল যে বইকে পেনিট্রেট করা, যে অনেক জায়গায় হচ্ছে বইকে ছড়িয়ে দেওয়ার যে ব্যাপারটা, সেই ব্যাপারটা আসলে এখন হচ্ছে না, বা যতটা হওয়া উচিত এই সময়। ধরো বিষয়টা হচ্ছে কি, যে একটা জায়গায় ধরো একটা কাগজের মধ্যে অনেকগুলো দাগ, ওখান থেকে একটা দাগ থেকে আলাদা করা কিন্তু কঠিন, তাহলে ওই দাগটাকে কি করতে হবে, একটু অন্য কালারের করতে হবে। আমার কাছে মনে হয়েছে যে এই সময় অনেক নয়েজ, আমাদের চারপাশে অসংখ্য নয়েজ, এই নয়েজে বইকে সত্যিকার অর্থেই পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্য, বা এই তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের বইয়ের প্রচার প্রসারে, কন্টেন্ট নির্বাচনে আরো বেশি সযত্ন এবং যত্নবান হতে হবে। আমার কথা হচ্ছে এটি। এবং বই মানেই সেটা মানে বই মানেই সেটা প্রচার করতে হবে না, বা এই জাতীয় স্নবারি গুলো আমার মনে হয় যে এবার আমাদের সরিয়ে যেটা রাখা আমাদের সময়। আছে, যেটা আমাদের আছে খুব যে ক্লিশে বিষয়, এই বই প্রচার করবে না যে কথাটা খুব হাস্যকর। আচ্ছা, এবার শেষ করতে হবে, এবার রয় শুনে এবার শেষ করতেই হবে আমাকে। বাংলাদেশে কিন্তু আমার প্রচুর 30 সেকেন্ড, সমালোচনা আছে, 30 সেকেন্ড। কারণ আমি বইয়ের অনেক বেশি প্রচার করি, রাইট? কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে বইয়ের প্রচার একটা মহত্তম কাজ হওয়া উচিত, বইয়ের প্রচারটা একটা মহত্তম কাজের পার্ট এবং হওয়া সেই উচিত, প্রচারিত হওয়া উচিত, অথচ এটি হয় সবচেয়ে বেশি সমালোচিত একটি কাজ। তো আমার কাছে মনে হচ্ছে এই ভাবনার জায়গাটা আমাদের পরিবর্তন ঘটাতে হবে এই সময় এসে, নাহলে আমরা আসলে ডিফিকাল্ট একটা পরিস্থিতির মুখোমুখি হব। আমি আচ্ছা, আমি এই প্রচারটা, বইয়ের প্রচারটা এবার আমিও করে দিই, যে অক্সফোর্ড বুক স্টোরে কিন্তু একটা বইমেলা হচ্ছে 26শে জানুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি পর্যন্ত। যারা ঠিক এই মুহূর্তে দেখছেন তাদের বলে দিই, পার্ক স্ট্রিটে অক্সফোর্ড বুক স্টোরের যে স্টোর আর কি, সেখানেই এই বইমেলাটা হচ্ছে, যেখানে বাংলা বইয়ের উপর 10% ছাড়, ইংরেজি বইয়ের উপর 15% ছাড়। এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। ছাড়ের ব্যাপারটা কেউ বলতে পারে যে বাংলায় কেন কম, ইংরেজিতে কেন বেশি, এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। কিন্তু আসল কথা হলো যে বইমেলা একটা হচ্ছে, অর্থাৎ বইয়ের প্রমোশন, বইয়ের প্রচারটা হচ্ছে। এটা বলি আমি এখানে আড্ডাটা এবার শেষ করতে চাই। যুব সাহিত্য নিয়ে আড্ডা আলোচনা শুরু হলো, তর্ক বিতর্ক শুরু হলো, এটা চলতে থাকবে। বিনোদ দা অনেক অনেক ধন্যবাদ, সাদাত অনেক ধন্যবাদ তোমাকে, তুমি ওপার থেকে আমাদের এখানে এবারে সময় দিয়েছো। দেবারতী তোমাকেও ধন্যবাদ, আবার নিশ্চয়ই আড্ডা হবে। আমাকে পরের সেশনটায় যেতে হবে, সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ ধন্যবাদ। বাংলা ভাষা, বাংলা সাহিত্য, আমরা সবাই।